বক্তব্য খুব বেশি দিব না, কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি একজন সমাজকর্মী হিসেবে। তাহলে হয়তো পরবর্তীতে এই মন্ত্রণালয়ের এখন যে দায়িত্বে আছি সে বিষয়ে কিছু কথা বলব। প্রথমত, আমি শুধু বিগত 17 বছরের কথা বলবো না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করার আগ পর্যন্ত কি হয়েছে সে ব্যাপারে আমি কিছু কথা বলি, যার অর্ধেকের বেশি কথা আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল ভূঁইয়া সাহেব বলে গেছে। আপনারা নিশ্চয়ই জানেন, এখানে যারা পার্বত্য জেলা থেকে এসেছেন আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ সরকার শুধু তিনটি এই পার্বত্য অঞ্চলের জন্যই প্রতি বছর 530 কোটি টাকা সর্বসাকুল্যে একটি বাজেট নির্ধারণ করে। 530 কোটি টাকা কিন্তু অনেক টাকা। এবং যদি আমরা এভাবে একটু চিন্তা করি, 10 বছরে 5300 কোটি টাকা, 20 বছরে 10,600 কোটি টাকা, এই সময়কাল যত বেশি হবে হাজার কোটি টাকার সংখ্যা অত বৃদ্ধি পাবে। এখন যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই যে তিনটা জেলায় এই সামাজিক নিরাপত্তা বলেন, সমাজ উন্নয়ন বলেন বা উন্নয়ন বাজেট বলেন, এই খাতে যে 11,000 কোটি টাকার কম বেশি অর্থ সরকার দিয়েছে, তার প্রতিফলন কি আপনার এলাকায় দেখতে পান? আপনারা পান না, কারণ আমি পাই না। আমি এই দায়িত্ব পাওয়ার আগে এবং এখনো পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দলীয় সহসাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করেছি, যে কারণে আমার প্রতিটি জেলাতে বারবার যেতে হয়েছে, রাত্রি যাপন করতে হয়েছে, বিভিন্ন জায়গায় আমাদের পায়ে হেঁটেও ঘুরতে হয়েছে। এই যে উন্নয়ন হয়নি তার একটি মূল কারণ আছে। আমরা প্রত্যেক মাসে আমাদের সমস্ত যারা অংশীজন আছেন, এখানে উন্নয়ন বোর্ড আছেন, রিজিওনাল কাউন্সিল আছেন, 3টা পার্বত্য জেলা পরিষদ আছেন, মন্ত্রণালয় আছে, এছাড়া আরো কিছু মন্ত্রণালয়ের লোকজন আসে। ওখানে আমরা যখন যাই, কয়েকদিন আগে আমি দেখলাম 3 পার্বত্য জেলায় স্কিম রয়েছে 1074টা। স্কিম মানে প্রকল্প। 1074টা প্রকল্প বছরে বাস্তবায়ন করা, এটাকে বাস্তবসম্মত কথা? এটা সম্ভব না। এই জন্যই বলল কম্বল কেনার জন্য 5 কোটি টাকা, এই যে অনুদানগুলো যাচ্ছে জেলা পরিষদ থেকেই, এগুলা একসাথে উত্তোলন করে নেওয়া হচ্ছে। এরপরে আবার অনেক সময় দেখতে পেয়েছি কোন কোন উপদেষ্টা জেলা পরিষদকে বাদ দিয়ে নিজেই সবকিছু ডিস্ট্রিবিউট করে ফেলেছেন, এরকম ইনস্ট্যান্সও আছে। তো এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, আমরা যারা এই সরকারের সাথে সংযুক্ত আছি, যত ক্ষুদ্র পর্যায়ে হোক না কেন, এটা নিশ্চিত করে বলতে পারি 2026 সালের 12ই ফেব্রুয়ারির আগে পর্যন্ত যে ধরনের দুর্নীতি, অনিয়ম এবং অবহেলা পার্বত্য চট্টগ্রামকে করা হয়েছে, এইটা আর এখন করা হবে না ইনশাআল্লাহ। আমরা এই অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে এই অঞ্চলের সকল বাসিন্দাদের, পাহাড়ি হোক, বাঙালি হোক, যারাই হোক, সকল বাংলাদেশিদের জীবনমান উন্নয়ন এবং তাদের অবকাঠামোগত উন্নয়নকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে কাজ করব। তাহলে আমরা কি কি পরিকল্পনা রেখেছি আপনাদেরকে সাথে নিয়ে বাস্তবায়ন করার? প্রথমত, স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই যে আমাদের যে বাজেটগুলো আমরা পাই, এগুলো এমন এমন সেক্টরে খরচ হয়, এগুলো সাস্টেনেবল বা টেকসই কোনো উন্নয়ন বা জীবনমান উন্নয়নে কোনো ভূমিকা রাখতে পারে না। 2 লক্ষ টাকার প্রজেক্ট, 2.5 লক্ষ টাকার প্রজেক্ট, এগুলো কোনো কাজে আসে, দেখা যায় পুরো টাকাটাই নষ্ট হচ্ছে। তো আমরা চাই, আমরা অনুরোধ করেছি পার্বত্য জেলা, যেহেতু ওনারাই এগুলো চালান, এবং বোর্ডকেও আমরা রিকোয়েস্ট করেছি, আঞ্চলিক পরিষদকে রিকোয়েস্ট করেছি, যেন ওনারা স্কিমগুলো দেওয়ার সময় আমি যে বিষয়গুলো এখন আপনাদের সামনে উপস্থাপন করব, তারা যেন সেগুলো একটু মাথায় রেখে স্কিমগুলো উপস্থাপন করেন। কাউকে খুশি করতে গিয়ে এই যে আপনি 2টা দেন, আপনি 2টা দেন, আপনি 3টা দেন, এই ধরনের স্কিম যেন ওনারা উপস্থাপন ভবিষ্যতে না করেন। তো প্রথমত যেটা আমরা দেখেছি, আমরা কিছু
রিসার্চ বা গবেষণা তো আমরা করেছি এই অঞ্চল নিয়ে। সেখানে আমরা দেখতে পেয়েছি মহিলাদের জন্য প্রতিটি উপজেলায় একটি স্বাস্থ্য সেবা কেন্দ্র দরকার। এটাতে আমাদের স্কুল গোয়িং বা স্কুলে যায় আমাদের মেয়েদের থেকে নিয়ে প্রসূতি মা পর্যন্ত, এবং বয়স্ক মহিলাদের জন্য আমরা ইউনিয়ন পর্যায়ে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে ফ্যাসিলিটি আছে সেটার বাইরেও যদি আমরা একটা এস্টাবলিশমেন্ট করতে পারি, তাহলে আমাদের এই যে উঠতি বয়সী কিশোরীরা সহ প্রসূতি মা এবং বৃদ্ধ যারা আমাদের মহিলা আছেন তাদেরকে স্বাস্থ্য সেবাটা প্রান্তিক পর্যায়ে গিয়ে আমরা পৌঁছতে পারব। আমাদের এখানে কিছু কিছু স্কুল আছে, কিছু কিছু প্রাথমিক বিদ্যালয় আছে যে পথটা খুবই দুর্গম, এখানে আসলে যাতায়াতের অনেক সমস্যা। সেই কারণে আমরা চিন্তা করেছি যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে, যেখানে খুবই দুর্গম, যে বিদ্যালয়গুলোতে যাওয়া আসা খুবই কঠিন, সেখানে আমরা আমাদের উদ্যোগে এই যে ফান্ডটা আসে প্রতি বছর, এগুলো এইসব 1074টা নামকাওয়াস্তে যে স্কিম নেওয়া হয় এগুলোকে বাদ দিয়ে সেখানে কোথায় কোথায় মাল্টিপারপাস ডরমিটরি করে দেওয়া যায় সে চেষ্টা আমরা ইনশাল্লাহ করব। এবং একই সাথে স্টারলিংক এর মাধ্যমে ই লার্নিং প্ল্যাটফর্ম এই স্কুলগুলোতে দিব, যাতে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা প্রাথমিক অবস্থা থেকেই বিশ্বের সাথে তাল মিলিয়ে সেই শিক্ষা লাভ করতে পারে, এবং আমাদের সেন্ট্রাল যে এডুকেশন সিস্টেম সেখান থেকে আমরা তারাও বেনিফিটেড হয়, যে যে কোনো স্কুল থেকে সার্ভারের মাধ্যমে যে ওই আমাদের যে পাঠ্য যে সূচি সেখান থেকেই তারা ডাউনলোড করে ওই শিক্ষাটা দিতে পারে, এবং মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা থাকতে পারে, যাতে বাচ্চারা পৃথিবীর সাথে তাল মিলিয়ে আমাদের পার্বত্য অঞ্চলের সকল শিশু কিশোর যেন সেই শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। আপনারা জানেন প্রায় 19 বছর ধরে এখানে শিক্ষা, প্রাথমিক স্কুলে শিক্ষা নিয়োগ বন্ধ আছে। কেন? কয়েকজন মামলা করেছে। এই ব্যাপারে অলরেডি আমি আমাদের মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি, আমরা কার্যকর পদক্ষেপ নিচ্ছি যাতে দ্রুততম সময়ের মধ্যে এই সব ধরনের মামলা থেকে আমরা বের হয়ে আমরা আবার পর্যায়ক্রমে শিক্ষক নিয়োগ দিতে পারি, যাতে আমাদের আগামী প্রজন্ম শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। আর একটা খুব বড় সমস্যা, সেটা হচ্ছে পার্বত্য অঞ্চলে সুপেয় পানির যে মানে দরকার প্রয়োজন সেটা আমরা মেটাতে ব্যর্থ হয়েছি। আমরা কি করি, কিছু কিছু জায়গায় আমরা সাকসেস পেয়েছি, কিন্তু এই যে এতগুলো ছোট বড় প্রজেক্টের কারণে আমরা ফান্ডিং পাই না। আমরা ওনাদেরকে অনুরোধ করেছি যেন ওনারা সারফেস ওয়াটারকে, যেভাবে ওয়াটারশেডের মাধ্যমে অনেক জায়গায় অলরেডি করা হয়েছে, সেভাবে যেন প্রতিটি অঞ্চলে যেখানে পানির সমস্যা আছে অন্যান্য প্রজেক্টকে দরকার হলে লেস প্রায়োরিটি দিয়ে এই প্রজেক্টকে প্রায়োরিটি দিয়ে যেন প্রতিটি অঞ্চলে আমরা যেখানে পানির অসুবিধা আছে সেখানে আমরা সুপেয় পানির ব্যবস্থা করতে পারি। আমাদের পার্বত্য চট্টগ্রামের আজকে যে পাহাড়ি ফল মেলা, এটার কিন্তু একটা ফিলোসফি আছে। ফিলোসফিটা হচ্ছে এরকম, এটা শুধু যে একটা অনুষ্ঠান করতে হবে তা নয়, এটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে আমাদের কি হয়, কি সাংস্কৃতিক চর্চা হয়, কি ধরনের আমাদের ফসল হয়, কি ধরনের আমাদের জীবনযাত্রা, এইটাকে জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে শোকেস করা, মানে বিশ্ববাসীকে এই ব্যাপারে জানানো। তো এই ক্ষেত্রে গিয়ে আমরা যেটা চিন্তা করেছি, সরকারকে, আমি কৃষিমন্ত্রীকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছি, উনি কিছু ইকো ফ্রেন্ডলি মিনি কোল্ড স্টোরেজ আমাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। তবে ওনাদের উপর ডিপেন্ডেন্ট না হয়ে আমরা যে বাৎসরিক যে আমরা যে ফান্ডটা পাই এখান থেকেও যদি আমরা চেষ্টা করি, আমি খোঁজ নিয়েছি এক একটা কোল্ড স্টোরেজ, ইকো ফ্রেন্ডলি কোল্ড স্টোরেজ করতে 18 থেকে 20 লাখ টাকার উপরে খরচ হয় না। তো আমরা চেষ্টা করব যে আমাদের যতগুলো উপজেলা আছে সেখানে আমরা যদি এই ফান্ডটা স্কিমের থেকে বের করতে পারি, তাহলে প্রতিটি জায়গায় যেন আমরা একটা ইকো মিনি কোল্ড স্টোরেজ করে দেই। সেই ক্ষেত্রে যেটা হবে, আমাদের প্রচুর পাহাড়ি ফল কিন্তু
বা আমাদের কৃষিজাত পণ্য নষ্ট হয়ে যাচ্ছে বা পচে যাচ্ছে, তাহলে আমরা সেগুলোকেও আমরা সংরক্ষণ করতে পারবো। এবং এই কোল্ড স্টোরেজ গুলো কিন্তু পরিচালনা করবেন একটি কৃষক গোষ্ঠী, মানে আমরা এক একটা কোল্ড স্টোরেজ 20-25 জন প্রান্তিক পর্যায়ের কৃষক যারা আছেন ওনাদেরকেই দিয়ে দিব। ওনার একটা সমবায় বা কোঅপারেটিভের মাধ্যমে নিজেরা সেটা পরিচালনা করবেন এবং সেটা তারা ওখানে সুবিধাটা ভোগ করবেন। একই সাথে আমরা রাঙামাটি পার্বত্য অঞ্চলে একটি সংস্থার সাথে কথাবার্তা অনেক দূর আগে এগিয়েছে। এখানে আমরা একটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছি, যাতে আমাদের যে পার্বত্য প্রোডাক্ট গুলো আছে, পণ্যগুলো আছে, কৃষি পণ্যগুলো আছে, সেগুলো যেন নষ্ট না হয়। আমরা যেন বায়ারের সাথে সেলারকে কানেক্ট করতে পারি, তাদের ন্যায্য মূল্য দিতে পারি, এবং একই সাথে আমরা স্থানীয়ভাবে আমরা কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। এটি একটি সংস্থার সাথে অলরেডি কাজ হয়েছে, ওরাও একটি বড় কোল্ড স্টোরেজের ব্যবস্থা করবে। এবং একই সাথে আমাদের যেমন আমরা যারা বিদেশে যাওয়ার সুযোগ হয়েছে, আমরা দেখেছি থাইল্যান্ডে বা এই ধরনের দেশে ওনারা ড্রাই ফ্রুটস করে, মানে ফ্রুটসটাকে শুকিয়ে এমন অবস্থায় করে যেটা পরবর্তীতে অনেকদিন রাখা যায় এবং বাজারজাত করা যায়। আমরা সেই ধরনের প্রকল্প নেওয়ার চেষ্টা করছি পার্বত্য চট্টগ্রামে, যাতে আমাদের যে ফলগুলো আমরা অবিকৃত থেকে যাবে সেগুলোকে আমরা ড্রাই ফ্রুটস করে আমরা স্থানীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে আমরা মার্কেট করতে পারি। আরেকটি হলো কফি। আপনারা জানেন পার্বত্য চট্টগ্রামের কফির কোয়ালিটি খুবই ভালো, এবং ঢাকায় খুব নাম করে একটি কফি চেইন আছে, আপনারা ওদের নাম শুনেছেন, নর্থ এন্ড রুস্টার্স। ওরা কিন্তু হিলট্রাক্স কফি এখন বিক্রি করে। তো এই কফিটাকেও বা কফি চাষটাকেও আমরা যেন আরো উদ্বুদ্ধ করতে পারি, আমরা আরো প্রণোদনার আওতায় আনতে পারি, সেই চেষ্টা আমরা করব। আমাদের পার্বত্য চট্টগ্রামের হেরিটেজ হচ্ছে জুম চাষ। আমরা অনেক জায়গায় কথা বলেছি, আমরা বিভিন্ন জায়গায় অনুপ্রাণিত করার জন্য এবং এই প্রক্রিয়াটাকে আরো বৈজ্ঞানিকভাবে আধুনিকরণ করার জন্য আমরা সেই সাহায্যটা আমরা জুম চাষীদেরকে অফার করব। ওনারা যদি সেটা গ্রহণ করেন তাহলে ওনাদেরকে বিনামূল্যে এই ট্রেনিংটা দেওয়া হবে, যাতে ওনারা একই ব্যবস্থায় একই জমিতে আরো বেশি ফসল উৎপাদন করতে পারেন এবং ওনারা অর্থনৈতিকভাবে আরেকটু সচ্ছলতা দেখতে পারেন। এরপরে আমাদের পার্বত্য চট্টগ্রামের স্পোর্টস এর জন্য কিন্তু খুবই চমৎকার একটি এলাকা। আপনারা জানেন কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরই কৃতি সন্তান, আমাদেরই কৃতি সন্তান ঋতুপর্ণাকে একটি বাড়ির জমি কেনার জন্য উনি আর্থিক সহায়তা করেছেন। এটি হচ্ছে ওনার একটি প্রত্যয়। এটা কিন্তু নতুন না, বিকজ আমরা যখন বিরোধী দলও ছিলাম তখন আমি সহ আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এবং আমরা বিএনপি পরিবারের কনভেনর আতিকুর রহমান নোমান সহ আমরা অনেকেই ঋতুপর্ণার বাড়িতে, তখন আমাদের রাঙ্গামাটি জেলা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি, যুব দলের প্রেসিডেন্ট সেক্রেটারি, ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি, স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ ওই এলাকার বিএনপি নেতৃবৃন্দ আমাদের সাথে ছিলেন। বেশ দুর্গম পথ পাড়ি দিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তাদের বাড়ি গিয়ে তার মায়ের চিকিৎসার জন্য তৎকালীন সময়ে তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তখন উনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও ছিলেন, ওনার কিছু আর্থিক অনুদান তখন আমরা পৌঁছে দিয়েছি। এই কথাগুলো বলার কারণ হচ্ছে উনি চান এই অঞ্চলে যেন ক্রীড়ার বিকাশটা আরো উন্নত হয়। সেই কারণে আমরা অলরেডি রাঙামাটিতে একটি বিকেএসপি স্থাপনা করার আমাদের সিদ্ধান্ত হয়েছে, নৈতিক সিদ্ধান্ত হয়েছে। অতি শীঘ্রই মাননীয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী আমিনুল হক সাহেব সহ আমরা গিয়ে একটি জায়গা সিলেক্ট করে আমরা ইনশাল্লাহ এটার কাজ শুরু করব বলে আমরা আশা রাখি। এছাড়াও আমরা চেষ্টা করব মন্ত্রণালয়ের সাথে আমাদের পার্বত্য জেলা পরিষদগুলো এবং উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে আমরা যেন প্রথম অবস্থায় 3টি জেলা শহরে অ্যাটলিস্ট 6টি মাল্টিপারপাস স্পোর্টস কমপ্লেক্স আমরা যেন করতে পারি, যাতে আমাদের ক্রীড়াবিদরা ওই অঞ্চল থেকে স্পোর্টস কমপ্লেক্সটাকে ব্যবহার করে নিজেদেরকে আরো উন্নত করতে পারে। এবং পর্যায়ক্রমে আমরা চেষ্টা করব প্রতিটি উপজেলায় একটি করে স্পোর্টস কমপ্লেক্স যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি। একই সাথে আপনারা জেনে খুশি হবেন রাঙামাটিতে অতি শীঘ্রই
তথ্য কেন্দ্রের উদ্বোধন হতে যাচ্ছে। এটা এখন পার্লামেন্ট চলার কারণে কিছুটা বিলম্বিত হয়েছে। পার্লামেন্ট সেশন, আমাদের বাজেট অধিবেশন শেষ হলেই রাঙামাটি পার্বত্য জেলায় আমরা সেই তথ্য কেন্দ্র শুরু করব, এবং পর্যায়ক্রমে যদি অন্য 2 জেলায় তথ্য কেন্দ্র থেকে না থাকে তাহলে সেখানেও সেটা প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। একই সাথে আমরা আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি। আমরা এই যে আমাদের পার্বত্য অঞ্চলের যে কালচারাল ডাইভার্সিটি, এটা কিন্তু খুবই চমৎকার এবং খুবই সমৃদ্ধ। তো আমরা চাই 3 পার্বত্য জেলায় 3টি কালচারাল সেন্টার এস্টাবলিশ করতে, যেখানে পার্বত্য অঞ্চলের শিল্প সংস্কৃতিকে আমরা আরো প্রাতিষ্ঠানিকভাবে জাতির সামনে এবং আন্তর্জাতিকভাবে আমরা তুলে ধরতে পারি। কারণ এই অঞ্চলের যে শিল্প সংস্কৃতি, এটা এতটাই উৎকর্ষ যে পৃথিবীর বিভিন্ন জায়গায় এটা কিন্তু খুবই ডিমান্ডে আছে। এবং আমি আপনাদেরকে বলি, একটি আমার পরিচিত একজন নেদারল্যান্ডস থেকে কিছু হ্যান্ডক্রাফট, মানে ক্রিসমাসের কিছু ক্রিসমাস বেলসের অর্ডার পেয়েছে। তো আমি বিশ্বাস রাখি যদি এইটা উনি শেষ পর্যন্ত সফল হয়, তাহলে এই পার্বত্য চট্টগ্রামের মহিলাদের মিনিমাম 500 থেকে 700 মহিলার কর্মসংস্থানের ব্যবস্থা হবে, যাতে এই পণ্যগুলা আমরা বিদেশে করতে পারি। এটা হলো ব্যক্তি পর্যায়ে, কিন্তু আমরা রাষ্ট্রীয় পর্যায়ে চেষ্টা করব যে হ্যান্ডক্রাফট অর্থাৎ হস্তশিল্প যেগুলো আছে পার্বত্য চট্টগ্রামের, এগুলোকে আন্তর্জাতিকভাবে, আজকে যেমন ফল মেলা হচ্ছে, আমরা যেন এরকম একটা কালচারাল ফেয়ার করেও আগে দেশের সব জায়গায় আমরা জিনিসগুলো আমরা দেখাতে পারি, শোকেস করতে পারি। এরপরে আমরা ওখানেই যদি সম্ভব হয় আমাদের বিভিন্ন অংশীজন যারা আছেন, আমাদের বিদেশি ডেভেলপমেন্ট পার্টনার যারা আছেন, ওনাদেরকেও যদি আমরা এখানে দাওয়াত দিয়ে আনতে পারি, তাহলে ওনারাও দেখলো যে আমাদের পার্বত্য চট্টগ্রামে কত সুন্দর এবং কত শৈল্পিক হস্তশিল্প আছে। এবং ওনারা যদি এরপরে এগুলো বিশ্বব্যাপী ওনারা মার্কেট করতে চান, অবশ্যই আমরা তাদেরকে সরকারের পক্ষ থেকে সার্বিক সাহায্য সহযোগিতা করব। নেক্সট হচ্ছে আমাদের আরেকটি যে পরিকল্পনা, সেটা হচ্ছে ইকো ট্যুরিজম ডেভেলপ করা। তার মানে প্রকৃতির ভারসাম্য নষ্ট না করে এবং স্থানীয় যে রীতিনীতি আছে, যে কৃষ্টি কালচার আছে, সেটাকে বিঘ্নিত না করে স্থানীয়দেরকে সম্পৃক্ত করে যেন এই ইকো ট্যুরিজম, মানে ইকো ট্যুরিজম বলতে আমরা প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট না করে যে ট্যুরিজমটা ডেভেলপ করা যায়, এটা যদি করা যায় এবং স্থানীয়দেরকে যদি এখানে অংশীজন হিসেবে রাখা যায়, তাহলে যেমন একদিকে এই অঞ্চলটা বিশ্বব্যাপী সমাদৃত হবে, একই সাথে স্থানীয় অনেকেরই কর্মসংস্থানের ব্যাপার হবে। যেখানে আমরা বিশ্বাস করি মানুষের সবচেয়ে বড় স্বাধীনতা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা। এই অর্থনৈতিক স্বাধীনতাটা আমরা পার্বত্যবাসীদেরকে দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে। এই জন্য বিভিন্ন ক্ষেত্রে আমরা সচেষ্ট আছি যেন আমরা কর্মসংস্থানগুলো করতে পারি। আমাদের মাননীয় সংসদ সদস্য অদূত ভূঁইয়া সাহেব বলেছেন যে ডরমেটরির কথা। আমি আপনাকে বলি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে কমপ্লেক্সটা এস্টাবলিশ করেছেন, এখানে আপাতত এখন আসলে কোনো কমপ্লেক্স নেই, একটি স্কুল বিল্ডিং আছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে এখানে একটি কমপ্লেক্স, পূর্ণাঙ্গ কমপ্লেক্স এখানে নির্মাণের জন্য অলরেডি এটা আমাদের কাজ শুরু হয়েছে, প্ল্যানিং পর্যায়ে আছে। মাননীয় সচিব সাহেবের নেতৃত্বে, আমাদের উন্নয়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান সাহেবের ডাইরেকশনে এটার কাজ হচ্ছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে এখানে একটি মাল্টিপারপাস কমপ্লেক্স করে আমরা এই প্রান্তিক পর্যায়ের আমাদের যারা সুবিধা বঞ্চিত এবং যাদের জীবন মানে এখনো আমরা উন্নত করতে পারিনি, তাদেরকে ব্যবহারের জন্য আমরা এগুলো করবো। এবং আমি শুরুতেই বলেছি যে দুর্গম যে এলাকাগুলো আছে, আমরা যে ফান্ডগুলো আসে স্কিমের আন্ডারে, এগুলোকে অপচয় না করে আমরা চেষ্টা করব যেখানে যেখানে সম্ভব সেখানে সেখানে যেন আমরা মাল্টিপারপাস ডরমেটরি আমরা করি, যাতে প্রান্তিক জনগণ এটার উপকার পায়। এবং আমরা চেষ্টা করছি একই প্যাটার্নে, মানে একই ডিজাইনেই যেন প্রত্যেকটা ডরমেটরি করা যায়, তাহলে বারবার ডিজাইনিং প্ল্যানিং এ অর্থ এবং সময় কোনোটাই নষ্ট হবে না। আরেকটা কথা আমি বলতে চাই, এখানে শুধু জেলা পরিষদের আমি দোষারোপ করছি না, আমি কাউকে দোষারোপ করছি না, প্রক্রিয়াগত কিছু ভুল আছে। আমরা সরকারের অংশ হিসেবে আমরা কিন্তু সরকার থেকে কিছু সম্মানই পাই।
এই সম্মানীটা কিন্তু আমার স্ত্রীও যদি চান উনি নিতে পারবেন না, কারণ যেই টাকাটা আমরা পাই বা যে সম্মানীটা আমরা পাই এবং মাননীয় সংসদ সদস্যরাও একটা রাষ্ট্র থেকে সম্মানী পান, এটা কিন্তু আইবাস সিস্টেমের মাধ্যমে আমাদের যার যার অ্যাকাউন্টে চলে যায়। মানে আমার টাকা যদি আমার স্ত্রীও নিতে চান উনি নিতে পারবেন না। তো আগামীতে যে অনুদানগুলো আসবে আমরা এমন ব্যবস্থা করে দেব যাতে যার নামে অনুমোদন আসছে কেবলমাত্র উনিই তুলতে পারবেন, আমাদের পর্যায় থেকে কেউ গিয়ে ওগুলো আর নিজের পকেটে নেওয়ার কোনো সুযোগ নাই। একই সাথে শীতবস্ত্র বিতরণ হোক বা চাল বিতরণ হোক, এগুলাকে অবশ্যই একটি ডিসিপ্লিনের মাধ্যমে এনে যাতে সরাসরি যারা সমাজের সুবিধা বঞ্চিত মানুষজন আছেন, যাদের জন্য এই সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো গ্রহণ করা হয়েছে, তারা যেন সরাসরি জিনিসটা পেতে পারেন সেভাবে আমরা ব্যবস্থা করব। এবং আমরা অন্যান্য জায়গায় যেভাবে করি মাস্টার রোলের মাধ্যমে এনআইডি, ফোন নাম্বার এবং টিপসই নিয়েই কেবলমাত্র আমরা এগুলো ডিস্ট্রিবিউট করব। না হলে আমরা এটা আগের মতো করে যার যেমন ইচ্ছা, কারণ আমি 25 লক্ষ টাকার চেক লিখে দিলাম, কারণ আমি 5 লক্ষ টাকার চেক লিখে দিলাম, এই লোককেই খুঁজে পাওয়া যায় না, এই ব্যবস্থা আর পার্বত্য চট্টগ্রামের কোন সংস্থা এটা থাকবে না ইনশাআল্লাহ। অনেক কথা বলেছি, আমরা সকলে মিলে একটি জিনিস আবারও আমি আমার প্রত্যয় ব্যক্ত করি, একজন বাংলাদেশী হিসেবে, একজন সমাজকর্মী হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে, একজন জনগণের প্রতিনিধি হিসেবে। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশকে বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়ে ঐক্যবদ্ধ করেছে। তারই ধারাবাহিকতায় আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াও একই পথ অনুসরণ করেছেন এবং ওনাদেরই সুযোগ্য উত্তরসূরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আবারও রংধনু জাতি গঠনের যে প্রত্যয় ব্যক্ত করেছেন, এটাই প্রমাণ করে উনি দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল সুবিধা বঞ্চিত বাংলাদেশীদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। উনি পুরো বাংলাদেশের জন্য উন্নয়নের কাজ করে যাচ্ছেন এবং আমরা এই যাত্রায় সকলে মিলে ওনার সহযাত্রী থাকব এবং ওনার যে পরিকল্পনা, ওনার যে প্রত্যয়, তা যেন উনি শতভাগ বাস্তবায়ন করতে পারেন, প্রাণ দিয়ে হলেও সেই প্রচেষ্টা আমাদের থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ। ধন্যবাদ। ধন্যবাদ ও কথা বেশি বলতে গিয়ে আসল কথা বলি না। আজকে আনুষ্ঠানিকভাবে পাহাড়ি ফল মেলা 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি। আমি বিশ্বাস করি আমরা এখন যা প্রডিউস করছি, এখন যতটুকু অর্থনীতিতে আমাদের পার্বত্য চট্টগ্রাম এই ফলের মাধ্যমে বা কৃষিজাত পণ্যের মাধ্যমে করছে, ইনশাল্লাহ আগামী বছর তার চেয়ে বহুগুণ বেশি করতে পারবো। ধন্যবাদ।